আমার হিয়ার মাঝে। লিখেছেন প্রহর চৌধুরী। পর্ব সংখ্যা 6। আয়াস গাড়ি বের করেছে, রিনভিদের নিয়ে ঘুরতে যাবে। ঋষাব আজ সকালেই নিউ ইয়র্ক গেছে, কারণ ও কাউকেই বলেনি। ওর নাকি কোন ফ্রেন্ড অসুস্থ, তাকেই দেখতে গেছে। গাড়ির ভেতরে বসে আছে সবাই। আচমকা হিয়া চিৎকার করে গাড়ি থামাতে বলে। ওর কথায় সাথে সাথে গাড়ির ব্রেক কষল। আয়াস কি কারণে এমন চেঁচালো জিজ্ঞাসা করার আগেই হিয়া গাড়ি থেকে নেমে গেল। আচমকা এমন হওয়ার পর পর ওরা সবাই বের হলো। সাথে সাথে দেখে আয়াস রেগে শ্বাস নিতে লাগলো। রুইয়াস মাথায় হাত চেপে ধরলো। রিনভি হিয়ার পেছন পেছন গেল। হিয়া কটন ক্যান্ডি কিনছে। ও অনেকগুলো কটন ক্যান্ডি নিয়ে এগিয়ে আসলে রুইয়াস বিরক্ত হয়ে বলল, উফ হার্ট, তুমি এখনো বাচ্চাই থেকে গেলে। বিনিময়ে হিয়া শুধুই ইনোসেন্ট একটা হাসি দিল, যার দরুন আয়াস আর কিছু বলতে পারল না। একটা ক্যাফে থেকে ওরা সবাই বের হলো। রিনভিকে নিয়ে রুইয়াস একটা ফ্রেন্ডদের সাথে মিট করতে গেল। হিয়াকে রেখে গেল আয়াসের কাছে। হিয়া আয়াসের পাশে হাঁটতে লাগলো। আয়াস ফোনে কথা বলছে। হিয়া ওর দিকে তাকিয়ে বলল, তুমি আজকাল খুব বিজি থাকো। আয়াস ফোনে কথা বলা শেষ করেই বলল, ড্যাড 2টা ব্রাঞ্চ ওপেন করবে, ওটারই কাজ চলছে। হিয়া অবাক হয়ে বলল, সিরিয়াসলি? ওহ, সেটা তো অনেক খুশির নিউজ। কোথায় ওপেন করবে? একটি নিউ ইয়র্ক আর একটি ফ্লোরিডায়, বলে উঠল আয়াস। ওরা রাস্তার পাশ ধরে যাচ্ছিল গাড়ির দিকে। আয়াস অনেকটা দূরে যেয়ে দেখলো হিয়া ওর পাশে নেই। ও পেছন ফিরে দেখলো হিয়া কিছু একটা দেখছে। আয়াস ওর কাছে গেল, যেয়ে দেখলো হিয়া একটা কাপলকে দেখছে। হিয়া দেখে হিয়ার চোখে পানি চিকচিক করছে। আয়াস ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? হিয়া নাক টেনে সামনে গেল। আয়াস ওর পাশে যেয়ে বলল, কাঁদছো কেন, কি হয়েছে? ওখানে একটা কাপল ফানুস ওড়াচ্ছিল। হিয়া বলল। আয়াস ভ্রু কুঁচকে কুঁচকে বলল, তো কি হয়েছে? ওড়াতেই পারে, স্বাভাবিক। আমি প্রত্যেক নিউ ইয়ারে ঋদ্ধর সাথে ফানুস ওড়াতাম আর দোয়া করতাম ও যেন আমার হয়ে থেকে যায়। সম্পূর্ণ শেষ করার আগেই আয়াস রেগে বলল, আমার চোখের সামনে থেকে এখনই চলে যাও, গেট লস্ট। আচমকা হিয়া ওর রাগের কারণ বুঝতে পারল না। ও জিজ্ঞাসা করল, তুমি এভাবে রেগে আছো কেন? চলে যাও, বলেই হিয়াকে রেখে হাঁটা দিল আয়াস। হিয়া দ্রুত হেঁটে ওর পেছন পেছন যেতে যেতে বলল, অ্যাশ, হয়েছেটা কি সেটা বলো। আমি বাধ্য নই তোমার প্রশ্নের উত্তর দিতে। আয়াসের কথায় হিয়া যে ওর হাত ধরে বলল, সমস্যা কি তোমার, এমন করছো কেন? হিয়ার হাত ঝাড়া মেরে আয়াস বলল, সমস্যা তো তোমার, কতটা নিচে নেমে গেছো তুমি বুঝতে পারছো? যে চিট করেছে তোমাকে তার কথা মনে করে এত কান্না কোথা থেকে আসে তোমার? হ্যাঁ, এত কষ্ট আসে কোথা থেকে? ওরা তো দিব্যি হ্যাপি আছে। কই, তোমার কথা তো মনে করে তো তারা কষ্ট পায় না। তোমাকে এভাবে ধোকা দিয়ে বাচ্চা পয়দা করে যাচ্ছে, আর তার জন্য তুমি হসপিটালের বেডে শুয়ে তার জন্য ছটফট করছো। স্টুপিড। স্টুপিডরা তোমার জন্য এতটুকু অনুতপ্ত না, আর তুমি কান্নাকাটি করে দম আটকে অসুস্থ হয়ে পড়ছো। দেখো নিজেকে কার জন্য কষ্ট পাচ্ছ। নিজের অনুভূতিগুলোকে এত সস্তা করে দিচ্ছ কেন তুমি? প্রত্যেকটা সময়ই ওই ছেলেটার জন্য এত কিসের কষ্ট তোমার? 2 বছর প্রেম করলো, তার ভেতরে বিয়ে করেছে, আবার বাচ্চাও হচ্ছে। সে লাইফে মুভ অন করে দিব্যি খুশি আছে, আর তুমি তার জন্য এখনো কাঁদছো? মানে কিভাবে? হাউ? চিৎকার করে একাধারে বলল আয়াস। আশেপাশে সবাই তাকিয়ে আছে ওদের দিকে। হিয়া খুব অপমানিত বোধ করলো। ও আয়াসের দিকে তাকিয়ে বলল, তোমার সেন্স নেই, কি বলছো নিজেও জানো না? তোমার সে থেকে বেটার সেন্স আছে।
আয়াস জোরে শ্বাস ফেলে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। হিয়া ওকে আবারও থামিয়ে বলল, অ্যাশ, সবাই তাকিয়ে আছে। হু ইভেন স্যাড আই গিভ এ ড্যাম? আই ডোন্ট কেয়ার অ্যাট অল। হিয়ার খুব খারাপ লাগলো ওর কথায়। খুব কান্না পাচ্ছে ওর। আয়াস কখনো এমনভাবে কথা বলেনি ওর সাথে। ও অশ্রুসিক্ত চোখে আয়াসের দিকে তাকালো। আয়াস সেই চোখের পানি দেখে আরো বলল, এত চোখের পানি কোথা থেকে আসে তোমার? খবরদার আমার সামনে এরকম কাঁদবে না। আমার সামনে থেকে চলে যাও, গেট আউট। বলেই আয়াস হিয়াকে রেখে গাড়িতে উঠে বসলো। হিয়া রাগে অপমানে উল্টো পথে হেঁটে চলে গেল। প্রায় 15 মিনিটের বেশি হয়ে গেছে। আয়াসেরও রাগ কমেছে। ও হিয়াকে নিতে আসলো। গাড়ি থেকে নেমে আশেপাশে দেখতে লাগলো। কিছু মিনিট খুঁজে ফোন লাগালো হিয়ার নাম্বারে। ফোন করলে ওর পকেটে হিয়ার ফোন বেজে উঠল। সাথে সাথে মনে পড়ল হিয়া ওর কাছে ফোন রাখতে দিয়েছিল। আয়াস আরো আশেপাশে গেল, কিন্তু পেল না। হিয়ার ছবি দেখিয়ে কয়েকজনকে জিজ্ঞেস করলো ওরা কেউ দেখেছে কিনা, কিন্তু দেখেনি তারা কেউই। আয়াসের এবার নিজের ওপর খুব রাগ লাগলো। কেন ওভাবে বলতে হলো ওকে? হিয়া বারবার ঋদ্ধর জন্য কান্নাকাটি করা দেখে ওর একদমই ভালো লাগে না। এবার মনে হয় ভয় শুরু হলো আয়াসের। হিয়া, বাজে কিছু হলো না তো? মুহূর্তের মাঝে গাড়িতে চেপে বসলো ও। গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে দ্রুত ভাবে সামনে এগোতে লাগলো। নির্জন নিস্তব্ধ একটা জায়গায় 3টে ছেলে মিলে হিয়াকে টেনে আনলো। হিয়ার মুখে রুমাল বেঁধে রাখা। ও বারবার চিৎকার করার চেষ্টা করছে। ছেলেদের দেখে বোঝা যাচ্ছে ওরা ড্রিঙ্কস করে মাতাল হয়ে গেছে। একটারও সেন্স নেই। হিয়া পা দিয়ে লাথি দেওয়ার চেষ্টা করলো। একটা ছেলেকে লাথি দিতে সক্ষমও হলো। সাথে সাথে ও হালকা ছাড়া পেতে হিয়া হাত পা দিয়ে ধাক্কা দিয়ে সামনে পালালো। ছেলেগুলো ওর পেছনে দৌড়ালো। ছেলেদের দৌড়ানোর সাথে হিয়ার দৌড়ানো ফিকে পড়লো। কিছুক্ষণের মাঝে ছেলেগুলো ধরে ফেললো ওকে। হিয়াকে ধরে মাটিতে ছুঁড়ে ফেললো। এভাবে ছুঁড়ে ফেলার ব্যথা কুকিয়ে উঠল হিয়া। দুটো ছেলে হিয়াকে ধরতেই হিয়া ওর মুখ খুলে কামড় বসালো একটা ছেলের হাতে। ছেলেটা ছেড়ে দিতেই হিয়া পালাতে উদ্ধত হলেই একটা ছেলে ওর গলা ধরলো। ধস্তাধস্তির এক পর্যায়ে হিয়ার গলায় তীব্রভাবে একটা ছেলে নখের আঁচড় পড়লো। কিছু রক্তও বের হলো। ছেলেগুলো আবারও হিয়াকে মাটিতে ছুঁড়ে ফেললো। দুটো ছেলে হিয়ার হাত মাটির সাথে চেপে ধরলো, আর বাকি একটা ছেলে হিয়ার ওপরে বসে নিজের প্যান্ট খুলতে লাগলো। হিয়া ভয়ে জোরে জোরে কেঁদে ফেললো। বারবার বলল, হেল্প প্লিজ, হেল্প। জঙ্গল হওয়ায় কেউ টের পেল না সেই আর্তনাদ। হিয়ার ওপর বসা ছেলেটা সম্পূর্ণ প্যান্ট খুলে ফেললো। হিয়া পা দাপাতে লাগলো। রাগে ছেলেটি হিয়ার গলায় কাছে মুখ নিয়ে যেতেই হিয়া হাত পা ছাড়ানোর চেষ্টা করলো। ছেলেটি হিয়ার কাছাকাছি হতেই আচমকা আর্তনাদ করে হিয়ার ওপরেই পড়ে গেল। ভয়ে বাকি ছেলেরা হিয়ার হাত ছেড়ে দিল। আয়াস রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে ছেলেগুলোর দিকে। হিয়া ওপরে পড়ে থাকা ছেলেটাকে টেনে তুলে সরিয়ে হিয়াকে ওই অবস্থায় জড়িয়ে ধরল আয়াস। হিয়া ও আয়াসকে জড়িয়ে ধরে কেঁদে দিল। বাকি ছেলেগুলো এলোমেলো পায়ে সামনে পালাতে লাগলো। আয়াস ওর বুকে হিয়াকে চেপে ধরে বলল, হুশ, আমি চলে এসেছি, আর ভয় নেই। হিয়া আয়াসের বুকে মুখ লুকিয়ে কাঁদল। আয়াস আর সময় ব্যয় না করে হিয়াকে কোলে নিল। হিয়া তখনও আয়াসের ঘাড়ে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। আয়াস হিয়াকে গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে দেখলো হিয়ার গেঞ্জি কিছু অংশ ছিঁড়ে বুকের কিছু অংশ দৃশ্যমান হয়ে গেছে। আয়াস সেদিকে তাকাতেই ওর মাথায় রক্ত উঠে গেল। নিজের শার্ট খুলে হিয়ার গায়ে ভালোভাবে দিয়ে চলে আসতে নিলেই আবার হিয়ার কাছে যে ওর কান্নারত মুখ ধরে বলল, একদম কাঁদবে না, আমি এখনই আসছি, ভয় পাবে না। বলেই হিয়ার চোখের পানি মুছে দরজা লক করে দিল। গাড়ির পেছন থেকে ডিকি খুলে একটা হকি স্টিক বের করে এগিয়ে গেল ও ছেলেগুলো যেদিকে এগিয়ে গেছে সেদিকে।
একাধারে হকি স্টিক দিয়ে আঘাত করছে ছেলেগুলোকে। আয়াস এই শীতের মাঝেও ও ঘামতে লাগলো। তিনজনের ভেতর দুজনেই জ্ঞান হারিয়েছে আগেই। একটা ছেলে তখনও জ্ঞান ছিল। আয়াস হকি স্টিক ছুঁড়ে ফেলে ছেলেটার ওপর বসে বলল, তোদের ধারণা আছে কার দিকে হাত বাড়িয়েছিস? ওর দিকে চোখ তুলে তাকানো মানা, আর সেখানে তুই কোন সাহসে ওর গায়ে হাত দিয়েছিস? বলেই হাত ভেঙে দিল আয়াস। সাথে সাথে ছেলেটি চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। আয়াস হুটের আগে একদলা থুতু ফেলে ওর হকি স্টিক নিয়ে ফিরে আসলো গাড়ির দিকে। ডিকিতে হকি স্টিক রেখে ও এগিয়ে গেল হিয়ার দিকে। দরজা খুলে দেখলো হিয়া জ্ঞান হারিয়েছে। অতিরিক্ত ভয় আর কান্নাকাটির দরুন জ্ঞান হারিয়েছে। আয়াস হিয়ার মুখ চাপড়ে বলল, এই ফায়ারফ্লাই, তাকাও আমার দিকে ফায়ারফ্লাই। সরি। বলে খেয়াল করলো হিয়ার গলায় নখের আঁচড়গুলো, সেখানে রক্ত জমাট বেঁধেছে। আয়াস গাড়িতে উঠে বসলো। একটা টিস্যু ভিজিয়ে হিয়ার দিকে ঝুঁকে গিয়ে গলার জমাট বাঁধা রক্তগুলো পরিষ্কার করতে লাগলো। পরিষ্কার শেষে ও হিয়াকে নিজের কোলে বসিয়ে ওর শার্ট দিয়ে ভালোভাবে ওকে ঢেকে বাম হাত দিয়ে ওকে জড়িয়ে ডান হাত দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে নিজ গন্তব্যে রওনা হলো। রিধিকে আজ হসপিটালে নিয়ে গেছিল ঋদ্ধ। কিছুদিন যাবৎ রিধি খুব পেটে ব্যথা করছে। বাড়িতে এনে রিধিকে কোলে নিয়ে উপরে উঠল ঋদ্ধ। রোকসানা স্নিগ্ধকে দাঁড় করালো। সদ্য ডিউটি থেকে ফিরেছেন, হাতে এখনো অ্যাপ্রন ঝোলানো। রোকসানা বললেন, ঋদ্ধকে ডক্টর কি বলেছে? স্নিগ্ধ বলল, রিধি আপু, প্রেগনেন্সি অনেক কমপ্লিকেটেড, রিস্ক আছে বাচ্চা ও মায়ের। তার আর সুস্থ সবলভাবে বাচ্চা হয়ে গেলে নেক্সট আর বাচ্চা নিতে পারবে না, তাহলে বাঁচার চান্স থাকবে না। খুব কেয়ারে রাখতে বলেছে। বাচ্চা ডেলিভারি ডেটের আগে হবার সম্ভাবনা আছে। এতটুকু শুনেই রাবিয়ার কলিজা শুকিয়ে গেল যেন। মেয়ের মৃত্যুর কথা উনি কোনো মতেই ভাবতেই পারে না। হাজার দোষ করলেও উনি মা, কখনো সন্তানের মৃত্যুর কথা ভাবতে পারেন না। নিধি বলল, ভাইয়া ডক্টর কি বলেছে, কি হবে, ছেলে নাকি মেয়ে? স্নিগ্ধ খুবই ক্লান্ত, একাধারে পেশেন্ট দেখা লেগেছে ওর। সদ্য ইন্টার্ন শেষ করে হাসপাতালে জয়েন্ট হয়েছে, এখন পেশেন্ট দেখা, সবকিছু মিলিয়ে খুব ক্লান্ত। সিঁড়ি বেয়ে উপরে উঠতে বলল, এখন বাচ্চা ছেলে না মেয়ে জানানোর রুল নেই, কিন্তু আমি যতটুকু বুঝেছি ওদের ছেলে হবে। আয়াস এক হাতে হিয়াকে কোলে করে অন্য হাতে ওর রুমের দরজা খুলল। হিয়াকে বেডে শুইয়ে দিয়ে ওর পা থেকে জুতা জোড়া খুলে ফেলল। রুম হিটার অন করে হিয়ার গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিল। আয়াস ফার্স্ট এইড এনে হিয়ার পাশে বসলো। কল লাগালো রুইয়াসের নাম্বারে। রুইয়াস কল রিসিভ করতে করতে আয়াস তুলোয় অ্যান্টিসেপটিক নিয়ে নিল। রুইয়াস সময় নিয়ে কল রিসিভ করলো। কল স্পিকারে ছিল বিধায় আয়াস হিয়ার গলায় নখের ক্ষতে অ্যান্টিসেপটিক দিতে দিতে বলল, রুশ, রিনভিকে নিয়ে ফার্ম হাউসে আয়। রিশো এখানে আসছে। ব্রো, তোমরা কি চলে গেছো? রুয়াসের করা প্রশ্নে আয়াস ছোট করে বলল, হ্যাঁ। রুয়াস আবারও বলল, আচ্ছা ব্রো, আমরা এখনই রওনা দিচ্ছি। রুয়াস কল কাটতেই আয়াস ওয়ান টাইম ব্যান্ডেজ করে দিল। আপাতত ও হিয়ার ড্রেস চেঞ্জ করলো না, ওই অবস্থায় ওকে রাখলো। রিনভি এসে চেঞ্জ করিয়ে দিবে। এই ঘটনা ও কাউকে বলল না, সামনাসামনি বলবে বিধায়। আয়াস আলমারি থেকে শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে গেল। সময় নিয়ে শাওয়ার নিল ও। ওর শার্ট সহ মুখের কয়েকটা জায়গায় ছিটেফোঁটা রক্ত শুকিয়ে ছিল বলেই সময় নিয়ে শাওয়ার নিচ্ছে ও। ওয়াশরুম থেকে বেরিয়ে ভালোভাবে চুল শুকিয়ে আবারও হিয়ার পাশে বসলো। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো হিয়ার দিকে। হিয়ার এক হাত ধরে চুমু খেয়ে আয়াস বলল, তোমাকে পাওয়ার যুদ্ধের শেষ বাধাটা তুমি নিজেই ছিলে, না হলে তোমাকে পাওয়া এতটাও কঠিন ছিল না। তুমি আমার সেই চাওয়া ছিলে, যদি পেতে আমি সবকিছু ধ্বংস করে দিতে প্রস্তুত ছিলাম।
কিন্তু তুমি তো আমাকেই ধ্বংস করে দিয়েছিলে। তুমি আচমকা আমার সাথে কথা বলা বাদ দিয়ে দিলে। আমি কত কান্না করেছি, কত ছটফট করেছি, কত রাত নির্ঘুম কাটিয়েছি। এই সম্পর্কে কখনো তুমি জানতেও পারোনি। দোয়া করি কখনো আর নাও জানতে পারো। কাউকে ভালোবাসলে মানুষ তার মায়ায় পড়ে না। মায়ায় যদি পড়ে তাহলে তাকে ভালোবাসতেই হবে। একজন মানুষ অনেকজনকে ভালোবাসতে পারে না, কিন্তু মায়া শুধু একজনেরই পড়ে, আর তোমার জীবনে সেই মায়া হব আমি, যাকে ভালোবাসতে তুমি বাধ্য হবে। সবাই ভেবেছিল আমি মুভ অন করে ফেলেছি, কিন্তু তোমার থেকে মুভ অন কেমন ভাবে করতে হতো আমি জানতাম না। তুমি আমার হিয়া, হিয়া ছাড়া কেউ বাঁচতে পারে না। সেখানে আমি মুভ অন কিভাবে করব? তোমাকে না চাইতেও কেউ পেয়ে গেছিল, আফসোস লাগতো তার জন্য। কতই না সৌভাগ্যবান সে, যাকে পাওয়ার জন্য আমি মোনাজাতে দোয়া করতাম। আমার মোনাজাতের দোয়া সে চাওয়া ছাড়াই পেয়ে গেল। আফসোস লাগতো তার জন্য। সে কখনোই জানতে পারলো না তোমাকে হারালে কেমন লাগে, তোমাকে দেখার আকুতি কেমন হয় সে জানতে পারলো না। সে জানতে পারলো না তোমাকে হারিয়ে দুনিয়া কেমন ফাঁকা হয়ে যায়। সে তোমাকে তো পেয়েছিল, কিন্তু তোমাকে হারানোর বেদনা পেয়েছিল না। তোমাকে হারানোর পর কোনো কষ্টই আমায় আর গায়ে লাগেনি। পাথর হয়েছি আমি। সে তোমাকে পেয়ে আমার মতো পাথর হতে পারলো না। এখনো আফসোস লাগে তার জন্য। সে পেয়েও কত অনায়াসে হারিয়ে ফেললো তোমাকে। বুঝলো না তোমাকে হারালে কেমন লাগে। আমার আফসোস হয় তার জন্য। না চাইতেও তোমার চোখের অশ্রু শুধু তার জন্যই ঝরে। এইটুকু বলে আয়াস হিয়ার দিকে ঝুঁকে কপালে অনেকক্ষণ সময় নিয়ে দীর্ঘ একটা চুমু খেলো, যেন কতকাল পিপাসু ছিল ও। হিয়ার দিকে ঝুঁকে থেকেই বলল, তুমি না চাইতেই আমার জীবনে আবার ফিরে এসেছো। না চাইতেও আমার সব এলোমেলো করে দিয়েছো। এখন তুমি হাজার চাইলেও আমার জীবন থেকে যেতে পারবে না। চাও বা না চাও আমার হয়েই তোমায় বাকি জীবন কাটাতে হবে। তোমার দুঃখ, সুখ, খুশি, অশ্রু সব এই আমার মালিকানায় বন্দি হবে। তুমি চাইলেও আর আমার থেকে ছাড়া পাবে না। অনেক জ্বালিয়েছো আমাকে, আর নয়। এবার শুধু আমি তোমাকে জ্বালাবো। রেডি হও ফায়ারফ্লাই। খুব দ্রুতই তুমি আমার মালিকানায় লেখা হবে। আমি কিন্তু তোমার মতো জ্বালাবো না। আমার জ্বালানো খুব ভয়ঙ্কর হবে, সইতে পারবে তো তুমি? বলেই হিয়ার ঠোঁটে কোমল ভাবে চুমু খেল আয়াস। নেশা লাগানো কণ্ঠে বলল, তুমি শুধু আমার, তোমার সব আমার, তোমার সব শুধু এই আয়াস আহমেদের, আর কারো নয়। বলেই ধীর পায়ে বেরিয়ে গেল রুম থেকে। এখানে আর থাকা হিয়ার হিয়া না, এখানে হবে হল আয়াস। আয়াসের জন্য একদমই ভালো হবে না। ও চায় না হিয়ার অসুস্থতার সুযোগ নিতে, কিন্তু আর কিছুক্ষণ থাকলে ও আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না। রিনভি এসেই শুনতে পারলো সব। ও তাড়াতাড়ি ওপরে হিয়ার কাছে গেল। রুইয়াস ওর পেছনে গেল। ড্রয়িং রুমে শুধু ঋষাব আর আয়াস থাকলো। ঋষাব আরো ঘন্টাখানেক আগে এসেছে বিধায় ও আর হিয়াকে নতুন করে দেখতে গেল না। আয়াস কফি করে এনেছে দুজনের জন্য। কফি খেতে খেতে ঋষাব বলল, কেন জানাচ্ছিস না ওকে? কিছু কিছু জিনিস অজানা থাকাই ভালো। আয়াস কফির মগে চুমুক দিতে দিতে বলল। ঋষাব ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, দেখ অ্যাশ, প্রথমবার ওকে জানাতে দেরি করেছিলি বিধায় তুই ওকে হারিয়েছিলি, কিন্তু ভাগ্য তোকে আবারও একটা সুযোগ দিয়েছে। এই সুযোগ তুই হাতছাড়া করিস না, সময় নষ্ট করিস না। ও যদি এবারও হারিয়ে যায়। রাগে দৃষ্টিতে ঋষাবের দিকে তাকিয়ে আয়াস বলল, ইতিহাসের পুনরাবৃত্তি আমি হতে দিব না। ভাগ্য ওকে আবার ফিরিয়ে দিয়েছে, কারণ ও আমার ছিল আর আমারই থাকবে। হাজার চাইলেও আমার থেকে ওকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। কি ভেবেছে প্রথমবার যেতে দিয়েছি বলে প্রত্যেকবার যেতে দিব? ভুল। প্রথমবার ও নিজে গেছে, আমাকে সুযোগ দেয়নি, কিন্তু এবার আমি যেতে দিব না। সুযোগও পাবে না আমাকে ছেড়ে যাওয়ার। শুধু সুযোগ পাবে বিয়ে আগে অবধি আমাকে ভালোবাসার, কারণ আমি জোর করতে চাই না। ততদিন আমি ওকে বিয়ে করব না, যতদিন না ও নিজে আমাকে বলে ও আমাকে ভালোবাসে। আর এই সময়ে ভেতর ও বন্দি থাকবে আমার নজরে।
বন্দি থাকবে, ওর সাথে যা হবে সব আমার ইচ্ছায়। বলে এক চুমুক কফি শেষ করে কিচেনের দিকে গেল আয়াস। ঋষাব সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে হিয়াকে বলল, তুই চাইলেও আর পালাতে পারবি না, তুই না চাইতেও বন্দি হয়ে গেছিস বোন। আয়াস আহমেদের বন্দিনী তুই। মা, আমি তো কিছুই বলতে চাই। মা, আমি তোমাকে কিছু বলতে চাই। রিধির বলা কথায় রাবিয়া ভ্রু কুঁচকে বললেন, এখন সময় নেই রিধি, পরে শুনবো। তুই আগে রান্নাঘরে যা, তোর বড় মা রান্না করছে দেখ। আমি এই কাজগুলো করে একটু পরে যাব, ততক্ষণ তুই যা আপার কাছে। মা, আগে আমার কথা শোনো, খুব জরুরি এটা। আমি উফ রিধি, বললাম না পরে বলবি, যা তো এখন। খানিকটা ধমকে ধমকে বললেন রাবেয়া। মায়ের ধমকে ভয় পেল রিধি, দ্বিতীয়বার আর বলার সাহস দেখালো না। ধীর পায়ে বেরিয়ে আসলো মায়ের ঘর থেকে রিধি। হিয়ার ঘরের কাছে আসতেই শুনতে পেল ঋদ্ধ হিয়ার সাথে কথা বলছে। ও কান পেতে শুনতে লাগলো। হিয়া, আমি তোমাকে কয়েকটা দিন থেকে বলতে চাচ্ছি, বাট সময় হচ্ছে না। ঋদ্ধর ধীরে ধীরে বলা কথায় হিয়া উৎসুক হয়ে তাকিয়ে আছে। ওর তাকানোর দিকে তাকালো ঋদ্ধ, একজোড়া মায়াবী চোখ চেয়ে আছে ওর দিকে, যেন খুব ভালো কিছু শুনতে চাচ্ছে। ঋদ্ধ জোরে শ্বাস নিয়ে বলল, প্লিজ, তুমি কষ্ট পাবে না। আমি আসলে হিয়ার দিকে হিয়ার দিকে চেয়ে গলবিলে যেন সব শব্দ আটকে গেল ঋদ্ধর। হিয়া অধৈর্য হয়ে বলল, আসলে কি? ঋদ্ধ গলা ছেড়ে বলল, আমি তোমাকে ভালোবাসি। এই রিধি, তুই দাঁড়িয়ে আছিস কেন? এখনো যাসনি? কখন পাঠিয়েছি তোকে? রাবেয়ার কথায় রিধি ভয়ে কেঁপে উঠল। ভেতর থেকে হিয়া ও এগিয়ে আসলো দরজার দিকে। রাবিয়া দেখলেন ভেতরে ঋদ্ধ আছে। রিধির তিনি রেখে রিধির দিকে তাকিয়ে হাত টেনে নিয়ে গেলেন। হিয়া কিছু বলার আগে রাবিয়া নিয়ে গেলেন রিধিকে। হিয়া ভেতরে যে ঋদ্ধর সামনে যে বলল, আমি জানি তুমি কি বলবে, তুমি আমাকে ভালোবাসো। তাই তো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। বলেই হিয়া ঋদ্ধকে জড়িয়ে ধরল। ঋদ্ধ নিজে থেকে হিয়াকে ছাড়িয়ে বলল, আমার এখন যেতে হবে, আমি পরে আবার আসব। বলেই বড় বড় পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল ঋদ্ধ। সেদিকে তাকিয়ে হিয়া মুচকি হাসলো, এটা ভেবে যে ঋদ্ধ লজ্জা পেয়েছে। রাবিয়া মেয়েকে টেনে ঘরে ঢুকিয়ে বলল, কি শুনছিলি ওদের কথা? আমি কিছু শুনিনি মা। হৃদি ভয়ে বলে উঠল। রাবিয়া তেতে উঠলেন মেয়ের ওপর, রেগে বললেন, শুনছিলি না? আবার দাঁড়িয়ে কি করছিলি? রিধি, ওদের বাগদান হয়ে গেছে, ওদের অনেক প্রাইভেট কথা থাকতে পারে। তুই অবুঝ না যে এভাবে কান পেতে শুনবি? 24 বছরের যুবতী, কোথায় দাঁড়াতে হয় কোথায় দাঁড়াতে হয় না সেটা বোঝার মতো বুদ্ধি তোর আছে। পরের বার থেকে যেন এমন ভুল না দেখি। বলেই বেরিয়ে গেলেন তিনি। রিধি মুখ চেপে কেঁদে উঠল। ঋদ্ধকে ও ভালোবাসে এই কথা ও কিভাবে বলবে? ঋদ্ধ কথা দিয়েছে ও সবাইকে এ বিষয়ে জানাবে, কিন্তু ওরা কেউই এখন বলতে পারছে না। পুরাতন কথা মনে করে রিধি চোখ ভিজে গেল। নিজের পেটে হাত দিয়ে বলল, তোমার বাবাকে পাওয়ার লোভ আমি সামলাতে পারিনি বাবা। জড়িয়ে গেলাম তার সাথে। নিজের সুখের কথা চিন্তা করেছি। এই পৃথিবীতে সবাই স্বার্থপর, আমিও শুধু নিজের স্বার্থের কথা ভেবেছিলাম, কিন্তু কখনো ভাবিনি আমার স্বার্থ কারোর জীবন নষ্ট করে দেবে। আমি একবারও হিয়ার কথা ভাবিনি, ভেবেছি নিজের কথা, ঋদ্ধর কথা। আমার খুব খারাপ লাগছে বাবা, এমন করা আমার উচিত হয়নি। কিন্তু আমি কি করব বলো? উচিত অনুচিত তখন আমার মাথায় আসেনি। পাগল হয়ে গেছিলাম আমি ঋদ্ধর জন্য। কিচ্ছু ভাবিনি আমি, কিচ্ছু না। বলেই হু হু করে কেঁদে উঠল রিধি। বাইরে দাঁড়িয়ে থাকা কাজের মেয়েটা এগিয়ে এসে বললেন, কি হয়েছে আপামনি? কষ্ট হচ্ছে তোমার? কি হয়েছে তোমার? রিধি কাঁদতে কাঁদতে বলল, আমার অপরাধ বোধ আমাকে কুরে কুরে খাচ্ছে সীমা। আমাকে তিলে তিলে শেষ করছে, আমাকে শেষ করে দিচ্ছে। হিয়া সকালে উঠতেই দেখলো ওর পাশে ডিম্পি ঘুমিয়ে আছে। নিজের দিকে তাকাতেই দেখলো ওর পরনে ওভার সাইজ একটা শার্ট রয়েছে। উঠে বসতেই ব্যথায় কুকিয়ে উঠল হিয়া। গায়ের বিভিন্ন জায়গায় তীব্র ব্যথা অনুভব করছে ও।
ওর আওয়াজ শুনে পাশ থেকে রিনভি তাড়াতাড়ি উঠে বলল, কি হয়েছে, কোথায় ব্যথা করছে? হিয়া ওকে আশ্বস্ত করে বোঝালো, কোথাও না। রিনভি উঠে ওকে ধরে বলল, শুধু মিথ্যা কথা, তুই জানিস না, তুই মিথ্যা বলতে পারিস না। হিয়া বলে উঠে বলল, আমি মিথ্যা বলিনি রিন। রেগে রিনভি বলল, চুপ কর হারামি, তোর কি দরকার ছিল কাল একা বেরোনোর? হিয়া চুপ করে রইল। আসলেই কাল এমন করা উচিত হয়নি। নিজে যে একটু আয়াসের কাছে ক্ষমা চাইতে হবে। আয়াস রেডি হয়ে বসে আছে, হিয়ারা আসলেই বের হবে। এখানে কোনো খাবার নেই কফি ছাড়া, আপাতত ওরা সেটাই 1 কাপ করে খেয়েছে। হিয়ার হাঁটুর ওপর অবধি আয়াসের শার্ট, একটা লং শার্ট। এতটা লং শার্ট হাতা গুটিয়ে কুনুই অবধি করে দিয়েছে রিনভি। রিনভিকে ধরে নিচে নামলো হিয়া। ঋষাব ওকে আসতে দেখে এগিয়ে যেয়ে ধরলো। ঋষাব হিয়াকে নামতে দেখে এগিয়ে যেয়ে ধরলো ওকে। সোফায় বসিয়ে বলল, শরীর খুব খারাপ লাগছে? হিয়া ওপর নিচ মাথা নাড়িয়ে না জানালো। আয়াস তখন সবাইকে তাগাদা দিল দ্রুত যেতে। আয়াস যেতে নিলে হিয়া বলল, অ্যাশ, কালকের জন্য সরি। আয়াস বিপরীতে কোনো কথা বলল না। হিয়া উঠে বলল, তুমি কি রেগে আছো অ্যাশ? আম সরি অ্যাশ, প্লিজ রেগে থেকো না। যখন জানতে পারা যায় ছেলেটি চিট করেছে, তখন তার বিরুদ্ধে বিচার না দিয়ে তার কাছ থেকে সরে আসতে হয়। তাহলে এরপর থেকে ছেলেটি আর চিট করার সাহস পায় না। আর সব জানার পরও যেই মেয়েগুলো তাদের বিরহে কষ্ট পায়, তারা আসলে পরে নিজ ইচ্ছায় নিজ দোষে চিট হয়। সেখানে আর ছেলেদের কোনো দোষ থাকে না। একপাক্ষিক ভালোবাসার থেকে এই দুনিয়ায় সুন্দর আর কিছুই নেই। আবার এই একপাক্ষিক ভালোবাসার থেকে কষ্টেরও আর কিছু নেই। তুমি ভালোবেসে এমন একটা মানুষের জন্য কষ্ট পাচ্ছ যাকে তুমি কখনো পাবে না, সে অন্য কারো হয়ে গেছে। তুমি জানো সে চলে গেছে আর ফিরবে না, তার জন্য কষ্ট পাওয়ার কোনো বোকামির থেকে কম নয়। বলেই হিয়া বা কারোর কথা শোনার প্রয়োজন বোধ না করেই বেরিয়ে গেল আয়াস। সেই যাওয়ার পানে হিয়া করুণ চোখে তাকালো। আয়াসের কথা রিনভি রুয়াস কিছু বুঝলো না। ওরা কাল রাতে অর্ধেক ঘটনা জানে, বাকি অর্ধেক আয়াস ওদের বলেনি। হিয়ার কথাগুলো খুব খারাপ লাগলো। আয়াস সত্যি বলেছে বলেই হয়তো এত কষ্ট হচ্ছে। ঋষাব এগিয়ে বলল, ও রাগ করেছে তাই এমন বলছে। আর তুই ওই ছেলেটার জন্য আর কষ্ট পাস না, যে তোর কখনো ছিলই না। আর বিরহে এভাবে কষ্ট পাওয়ার সাজে না। বলেই ঋষাব ওকে কোলে নিয়ে নিল। গাড়ির দিকে এগিয়ে গেল সবাই। হিয়াকে ঋষাব বসিয়ে ও আগে যেয়ে বসলো গাড়িতে। কেউ কোনো কথা বলল না। হিয়া বাইরে তাকিয়ে মনে মনে বলল, আমি আমার সবটা দিয়ে তোমাকে ভালোবেসেছি ঋদ্ধ, কিন্তু হায় আফসোস, তুমি আমার সেই ভালোবাসা দেখলে না আমার তোমার প্রতি আমার 1 আকাশ পরিমাণ মুগ্ধতা। দেখলে তোমার প্রতি আমার 1 আকাশ পরিমাণ মুগ্ধতা। একটা দীর্ঘশ্বাস ফেলে হিয়া এক এক করে গাড়ি সবার দিকে তাকিয়ে আবার বাইরের দিকে তাকিয়ে মনে মনে বলল, ঋদ্ধ, আমি তোমাকে ভুলে যাচ্ছি। এর চেয়ে দুঃসংবাদ দুনিয়াতে আর নেই। আমি জানি আমার না ফেরাতে তোমার কিছু যায় আসে না, আহামরি কিছুই হয়তো হবে না। সত্যিকারের ভালোবাসার দাম এই পৃথিবীর কখনোই দিতে পারিনি। আজ এই মুহূর্তে আমি হিয়া ভুলে গেলাম তোমাকে। তুমি নামক কোনো ঋদ্ধ আমার জীবনে ছিল, আমি ভুলে গেলাম। আমি বেছে নিলাম নিজের খুশি। অনেক তো কাঁদলাম অন্যের জন্য, এবার থেকে না হয় নিজের জন্যই কাঁদবো। তুমি বা অন্যের জন্য কাঁদবো না, কথা দিলাম। আজ প্রায় 1.5 মাস হলো আয়াস লস অ্যাঞ্জেলস ছেড়ে নিউ ইয়র্ক গেছে। ওখানে ওদের রেস্টুরেন্ট ওপেন করেছে। হিয়ার সাথে এই 1.5 মাসে আয়াসের একবারও যোগাযোগ করেনি। কেন জানি হিয়ার খুব কষ্ট লাগছে আয়াস যোগাযোগ না করায়। খুব খারাপ লাগছে। সব সময় প্রায়োরিটি থাকায় হঠাৎ এমন করেছে বলে হয়তো ওর খারাপ লাগছে। অনেকবার কল করে সেদিনের জন্য ক্ষমা চেয়েছে, কিন্তু আয়াস কথা বলেনি। এত কিসের রাগ ওর?
রেডি হয়ে হিয়া সবেমাত্র বেরিয়েছে ভার্সিটি যাবার উদ্দেশ্যে। রিনভি ভার্সিটিতেই ও ট্রান্সফার হয়েছে। নিচে নামতেই হিমা মেয়েকে থামিয়ে বললেন, হিয়া, কোথায় যাচ্ছ এখন? আর একটু পরে বের হব। এখন কোথায় যাচ্ছ? মায়ের কথা হিয়া বুঝতে পারল না। হিমাকে বলল, কোথায় বের হবা মা? হিমা মেয়ের কথায় অবাক হয়ে বললেন, তুমি জানো না? না তো। হিয়াও অবাক হয়ে বলল। হিমা মেয়ের কাছে যেয়ে বললেন, আমরা তো নিউ ইয়র্ক যাব, তোমার আরিশ আঙ্কেল ইনভাইট করেছে, আজ রাতে অনুষ্ঠান আছে। ও। হিয়া ছোট করে উত্তর দিল। হিমা মেয়ের মাথায় হাত দিয়ে বলল, আয়াস আমাকে বলেছিল ও জানিয়ে দেবে তোমাকে, হয়তো বলতে ভুলে গেছে। এবার অনেক খারাপ লাগলো হিয়ার। মুখ ফুলিয়ে ওপরে চলে গেল। হিমা মেয়ের যাওয়ার পানে চেয়ে হাসলেন। বহুতল ভবনের 15 তলায় একটি অ্যাপার্টমেন্টে আছে আয়াস। নিউ ইয়র্কে থাকার সুবাদে এই অ্যাপার্টমেন্ট কেনা হয়েছে। ধূসর রঙের বিছানায় শুয়ে আছে আয়াস। হাতে মোবাইল ফোন, ফোনের হোম স্ক্রিনে জ্বলজ্বল করছে হিয়ার হাস্যোজ্জ্বল একটি ছবি। সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আয়াস বলল, ফায়ারফ্লাই, শুনলাম তুমি নাকি আমায় মিস করছো, সত্যি নাকি? বলেই বেড থেকে নেমে আসলো আয়াস। বেডে ফোন রেখে বারান্দায় গেল ও। মেঘ জমা আকাশপানে তাকিয়ে বলল, মাত্র তো 1.5 মাস। আমি যে তোমাকে 6 বছর মিস করেছি, ভাবিনি তুমি আমার তাকদিরে আবার ফিরবে। কিন্তু এই তাকদির যখন তোমাকে আবার আমায় ফিরিয়ে দিয়েছে, তখন আমি আর ছাড়বো না তোমায়। সবে তো শুরু, এখনো অনেক মিস করা বাকি তোমার। বলেছিলাম আমি, জ্বালালে সহ্য করতে পারবে না। বলেই গুনগুনিয়ে গান শুরু করলো নিজের ভারী কণ্ঠে। पहले धोरी राहे जितनी निगाहों से निगाहों की, मगर ख्वाब की दुनिया में मिलूंगा तुमसे रोजाना। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে হিয়ারা। রুইয়াস আর ওর বাবা মা আগেই চলে গেছে। অনুষ্ঠানের কাজ তাদের দেখতে হবে বিধায় আরো 5 দিন আগে নিউ ইয়র্ক গেছে ওরা। হিয়া ঋষাবের পাশে হাঁটছে, রিনভি ওর মায়ের পাশে। আচমকা হিয়ার ফোন বেজে উঠল। নাম্বার দেখে ভ্রু কুঁচকে তাকালো ও। এটা তো বাংলাদেশি নাম্বার, কে কল দিবে ভাবতেই হিয়ার মুখে হাসি ফুটে উঠল। মেজমা হয়তো ফোন দিয়েছে ভেবে কল রিসিভ করলো হিয়া। কিছু বলার আগেই ওপার ওপাশ থেকে কেউ বলে উঠল, আমাদের মাফ করে দাও হিয়া, মাফ করে দাও। দীর্ঘ 6.5 মাস পর এই কণ্ঠ শুনে কিছুক্ষণের জন্য হার্টবিট মিস গেল হিয়ার। ছেড়ে যাওনি তুমি আমাকে, ভেঙে চুরমার করে দিয়ে গেছো তুমি। আমি কখনো তোমাকে ক্ষমা করব না। ধোঁকা দিয়েছো আমাকে, ক্ষমা করব না আমি তোমাকে কখনো। তোমাদের দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা করেছো আমার। তোমরা না দেখলেও ওপরে আল্লাহ দেখেছি কি ভয়ঙ্কর দিন রাত পার করেছি আমি। ধ্বংস হও তোমরা, যেই সুখ খুঁজতে আমাকে ধোঁকা দিয়েছো, তোমরা সেই সুখ যেন আল্লাহ তোমাদের নসিবে না রাখে। হিয়ার বলা কঠিন কণ্ঠে ঋদ্ধর বলা কথা ঋদ্ধর হৃদয়ে ঝড় উঠল। এতটা কঠিনভাবে ও শুরুতে বলেনি। ঋষাব এসেই ফোন কেড়ে নিল হিয়ার হাত থেকে। রাগে চেঁচিয়ে বলল, ব্লাডি ব্লাডি বাস্টার, তোর সাহস হয় কি করে? ওকে কল দেওয়ার একটুও ভয় নেই? কি কারণে ফোন দিয়েছিস? ও ভালো আছে, শান্তিতে আছে, সুখ লাগছে না? না, বউকেও চাস আবার হিয়াকেও চাস, লজ্জা লাগে না তোর? ঋষাবের এমন চিৎকার করায় সবাই তাকিয়ে আছে ওর দিকে। হিয়া কঠিন হয়ে দাঁড়িয়ে আছে। কতটা নিকৃষ্ট না হলে ও আবার ফোন দেয়। রাশেদ হিমা এসে জিজ্ঞাসা করতেই ঋষাব গালি দিয়ে বলল, ঋদ্ধ কল করেছে। রাশেদ সাথে সাথে ফোন নিয়ে হুংকার ছেড়ে বললেন, এই বেয়াদব, সাহস কি করে হয় তোর? আমার মেয়েকে আবার ফোন করে কেন করেছিস, কেন? আর একবার আমার মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা যদি করিস তুই, আল্লাহর কসম তোর বাচ্চা জন্মানোর আগেই এতিম হবে। বলেই ফোন কেটে দিলেন তিনি। সাথে সাথে আবার রশিদের ফোনে কল করলেন তিনি। এতদিন পর ভাইয়ের কল পেয়ে খুশিতে কিছু বলার আগেই রাশেদ চেঁচিয়ে বললেন, নিজের ছেলেকে সাবধান করো রশিদ।
খবরদার যেন আমার মেয়ের সাথে কথা না বলে, যোগাযোগ না করে। জানে মেরে ফেলবো, খুন করব আমি তোমাদের সন্তানদের। দূরে থাকতে বলো আমার মেয়ের থেকে। বলেই ফোন কেটে দিলেন রাশেদ। রাগে তার সর্বাঙ্গ জ্বলছে। হারুন মাহমুদ মাহমুদ এসে শান্ত হতে বললেন। রাশেদ আরো রেগে বলল, বাবা আপনি বুঝতে পারছেন আমার মেয়ের জীবন নষ্ট করে আবার কেন যোগাযোগ করছে ও? কি কারণ? এই 6.5 মাস কোথায় ছিল? রাতে শহরটা যেন এক অদ্ভুত মায়াজাল। অগণিত আকাশচুম্বী ভবনের ভিড়, নিউ ইয়র্ক যেন নিদ্রাহীন নগরী। টাইমস স্কোয়ারের ঝলমলে আলোয় শহরটা সবসময় জেগে থাকে, ঠিক যেন তারাও মাটিতে নেমে এসেছে। সেন্ট্রাল পার্কের নিস্তব্ধ সবুজের মাঝেও যেন কোলাহলের ছায়া লুকিয়ে আছে। মানুষ এখানে ছুটে এলে অনবরত, কেউ স্বপ্নের খোঁজে, কেউ জীবনের হিসেব মেলাতে। সাবওয়ের ভিড় থেকে শুরু করে ব্রুকলিন ব্রিজের বাতাস, প্রতিটা কোণায় নিউ ইয়র্ক যেন এক রঙিন ক্যানভাস, যেখানে সবার গল্প একসাথে মিশে যায়। এই শহরকে বলে সিটি অফ ড্রিমস, যেখানে হাজারো মানুষ প্রতিদিন নতুন স্বপ্ন বোনে, আর রাত নামলেই স্বপ্নগুলো মিশে যায় আলো আঁধারির কোলাজে। মুনলিট হুইস্পার্স এর খুব বড় একটা ব্রাঞ্চ ওপেন করেছে নিউ ইয়র্কে। প্রায় 18 তলা বিশিষ্ট একটি রেস্টুরেন্টে 5 স্টার হোটেল তৈরি করেছে। আজ তার গ্র্যান্ড ওপেনিং। আয়াস মূলত এই কাজের জন্যই নিউ ইয়র্ক আছে। ফ্লোরিডার ব্রাঞ্চটা আরো মাস 4 পর ওপেন হবে। এখনো কাজ শেষ হয়নি। মুনলিট হুইস্পার্স এর বাইরেরটা কাচের তৈরি, ভেতর থেকে খুব স্পষ্ট দেখা যায় সব। মুনলিট ওয়েস্পারও 14 তলার ভিআইপি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে আজকের ফাংশন। হেয়ার পরনে একটি বল গাউন সাদা রঙের। রিনভিও সাদা ফ্লাপার গাউন পরেছে। এক এক করে সবাই ভেতরে ঢুকলো। হিয়া ভেতরে ঢুকতেই গোলাপি চুলের অধিকারী ক্যাথলিন কে দেখতে পেল অনেকগুলো সাদা চামড়ার অধিকারী মেয়ে ও ছেলেদের সাথে দাঁড়িয়ে আছে। হিয়া রিনভিকে নিয়ে সেদিকেই গেল। ওর জানা দরকার ওর জন্য কে পরিবর্তন হয়েছে। ওদের পেছন পেছন ঋষাব ও রুইয়াসও গেল। রুইয়াস যে গিয়ে রিনভিকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে বলল, চলো বিয়ে করে ফেলি, তোমাকে খুব সুন্দর লাগছে। রিনভি লজ্জা পেয়ে বলল, খালি উল্টাপাল্টা কথা, চুপ করো। ভাই তাকিয়ে আছে। ঋষাবের কথা শুনতে রুইয়াস ওকে ছেড়ে দিল। ঋষাব চোখ পাকিয়ে তাকিয়ে আছে ওদের দিকে। হিয়া হেসে সবাইকে আমেরিকান ভাবে গ্রিট করলো। ঋষাবও গ্রিট করে কথা বলতে লাগলো। ক্যাথালিন হিয়াকে দেখিয়ে বলল, হে গাইস, ও হিয়া আমাদের ঋষের কাজিন সিস্টার। ক্যাথালিনের কথা সবাই তাকালো হিয়ার দিকে, যেমন বহু বছর ধরে দেখতে চেয়েছিল। হিয়ার সেই চাহনিতে অস্বস্তি হতে লাগলো। অস্বস্তি কমাতে কারণ ছাড়াই একটু হাসলো। বিনিময়ে উপস্থিত সবাইও হাসলো। একটা ছেলে তো না পেরেই বলেই দিল, তোমাকে দেখার আমার খুব ইচ্ছা ছিল। কেন? আমি কি বিশেষ কেউ? হিয়া ওদের ভাষারই জানতে চাইলো। ছেলেটি প্রশ্ন শুনে হেসে বলল, অবশ্যই। তুমি জানো না তুমি কত বিশেষ। তোমার জন্য একটা মানুষ সম্পূর্ণ বদলে গেছে। আবারও সেই একই কথা। হিয়া এবার আর হাসলো না, ভ্রু কুঁচকে জানতে চাইলো, কে আমার জন্য বদলে গেছে? আমাদের ছেলেটা কথা সম্পূর্ণ করতে পারলো না। ঋষাবের চোখ পাকা নয়। হিয়াকে এ ব্যাপারে বলা নিষেধ, সেটা মনে পড়তেই সবাই কথা ঘুরানোর জন্য বলল, আমরা তো মজা করছি। ক্যাথ বলেছিল তোমাকে নাকি এমন কিছু বললে তুমি চিন্তা করো, তাই আমরা মজা করে বললাম। বলেই একসাথে সবাই হেসে দিল। হিয়া মোটেও বিশ্বাস হলো না এদের কথা। কিছু বলতে যাবে তার আগেই মাইক্রোফোনে অ্যানাউন্সমেন্ট করলেন আরিশ আহমেদ। গমগমে কণ্ঠে আমেরিকান ফ্লুয়েন্ট অ্যাকসেন্টে বললেন, প্রিয় অতিথি ও সহকর্মীরা, আজ আমাদের এখানে একটি বিশেষ অনুষ্ঠানে একত্রিত হওয়ার জন্য ধন্যবাদ। আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত উদযাপন করতে এসেছি। আমাদের কোম্পানির সাথে ঘোষণা করছি যে আমার বড় সন্তান আয়াস আহমেদ এখন মুনলিট ওয়েস্পারের চিফ
এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হচ্ছে। আয়াসের অসাধারণ নেতৃত্ব, দূরদর্শিতা এবং নিষ্ঠার পরিচয় দেখার প্রত্যাশা করছি। আমার আত্মবিশ্বাস যে তার নেতৃত্বে আমাদের কোম্পানি নতুন উচ্চতায় পৌঁছাবে। মনলিট ওয়েসপার সিইও হিসেবে আমরা স্বাগত জানাই এবং তাকে আমাদের সমর্থন দিই। অভিনন্দন। মুহূর্তের মধ্যেই স্পটলাইট আরিশ থেকে আয়াসের ওপর পড়ল। করতালি ও ক্যামেরার ফ্ল্যাশে মুহূর্তের মাঝে চারিপাশ প্রতিধ্বনিত মুখরিত হয়ে উঠল। প্রায় 1.5 মাস পর আয়াসকে দেখল হিয়া। অনেক সুন্দর লাগছে আয়াসকে দেখতে। হিয়া হেসে করতালি দিল। আয়াসের মুখে চিরচেনা গাম্ভীর্য। মাইক্রোফোনের হাতে নিয়ে বাবার মতো অ্যাকসেন্টে বললেন, প্রিয় সহকর্মী ও বন্ধুরা, আজ আমি এই দায়িত্ব গ্রহণ করতে পেরে সম্মানিত বোধ করছি। মুনলিট ওয়েসপার্স আমাদের সবার স্বপ্নের প্রতিফলন, যেখানে আমরা কল্পনা ও উদ্ভাবনকে একসাথে সামনে এগিয়ে নিয়ে যাব। আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে এমন একটি পথ তৈরি করতে পারব যা শুধু কোম্পানির নয়, আমাদের সকলের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলবে। চলুন একসাথে এই যাত্রাকে উজ্জ্বল করে তুলি। একদিন চাঁদের আলোয় আলোকিত গল্পের মতো আমাদের সমর্থন এবং আস্থা আমার শক্তি। ধন্যবাদ। আয়াসের স্পিচ শেষ হতেই চারপাশে করতালিতে মুখরিত হয়ে উঠল। আয়াসের বাবা আয়েশ সন্তোষজনকভাবে হাসলেন। এই দিনের জন্য তিনি অনেক দিন অপেক্ষা করেছেন। বহু অপেক্ষার পর আজ অবশেষে আয়াস কোম্পানির দায়িত্ব নিতে রাজি হয়েছে। অবশ্য এর পেছনে বড়সড় একটা কারণ আছে, যেটা আপাতত তিনি তার ওয়াইফ জানেন। আরিশ এবার পুরোদস্তুরভাবে রাজনীতি করতে পারবেন। তিনি রাজনীতিকেই তার সম্বল বানাবেন। আয়াসের নামে সবাই সেলিব্রেশন হিসেবে একসাথে ওয়াইনের গ্লাস টিয়ার্স করলো। আরিশ প্রাক্তন মেয়র ছিল আর লস অ্যাঞ্জেলে মুনলিট ওয়েসপার্স এর ওনার হিসেবে অনেক সুনামধন্য মানুষ এসেছে। হিয়া অপেক্ষা করেছে আয়াসের জন্য, কিন্তু আয়াস ফিরেও তাকাচ্ছে না। আচমকা ওর পাশে তখনকার সেই ছেলেটা এসে দাঁড়ালো, হেসে বলল, তুমি কি জানো আয়াস কেন চেঞ্জ হয়েছে? হিয়া ছেলেটার দিকে তাকিয়ে বলল, না। ছেলেটি যেন জানতো হিয়া এমন বলবে। হেসে গ্লাসের ওয়াইনটা শেষ চুমুক দিয়ে ওয়েটারকে গ্লাসটা দিয়ে দিল। হিয়া দিকে ফিরে চমৎকার একটা হাসি দিয়ে বলল, জানতে চাও? হ্যাঁ, ছোট করে উত্তর দিল হিয়া। কিন্তু ওর ছোট উত্তরে স্পষ্ট কৌতূহল দেখল ছেলেটি। আবারও আগের মতো হেসে বলল, আগে কথা দিতে হবে, তুমি কাউকে বলবে না, কথা দিলাম। হিয়ার উত্তরে হেসে দিল ছেলেটি। আগের ন্যায় বলতে লাগলো, ও একটা মেয়েকে খুব পছন্দ করত, খুব। মেয়েটির 9 বছর বয়স থেকে পছন্দ করত, পরে খুব ডিপলি ভালোবেসে ফেলে। আয়াসের মা আর মেয়েটির মা তাদের বিয়েও ঠিক করেছিল। বাট বলেই থেমে গেল ছেলেটি। হিয়ার অধৈর্য হয়ে বলল, বাট কি? ছেলেটি আবার ওয়াইনের গ্লাসে এক চুমুক দিয়ে বলল, মেয়েটি অন্য কাউকে ভালোবেসে ফেলে। মেয়েটি ছোট ছিল বিধায় আয়াস তাকে নিজের মনের কথা বলেছিল না, সেটাই ওর আফসোস হয়ে গেছিল। মেয়েটি একদম আচমকা অন্য একজনকে ভালোবেসে ফেলে, তাকে বিয়ে করবে বলে আবদার করে তার বাবাকে। তার বাবা মাও রাজি হয়ে গেছিল মেয়েটির কথায়, কিন্তু আয়াস। এবারও থেমে গেল ছেলেটি। দেখতে চাইল হিয়া শোনার জন্য কতটা ডেসপারেট। সত্যি সত্যি হিয়া শোনার জন্য ডেসপারেট। ও জানতে চায় হুট করে আয়াসের এভাবে বদলানোর কারণ। আগের হাস্যোজ্জ্বল আয়াস আচমকা এমন হয়ে গেল কেন? ছেলেটি হিয়ার মনের অবস্থা বুঝে আবারও বলল, আয়াস একদম ভেঙে পড়েছিল, হাত কেটে ফেলার জন্য হসপিটালাইজড করানো লেগেছিল। ওকে মাসে মাসে সাইকিয়াট্রিস্ট দেখানো লাগতো, এতটা মানসিকভাবে ভেঙে পড়েছিল। ওকে পাগলের মতো কাঁদতেও দেখেছি একটা পিচ্চি মেয়ের জন্য। আস্তে ধীরে আয়াস চেঞ্জ হয়ে গেল, আমাদের সাথে কম কথা বলতে শুরু করলো, একা একা থাকতে লাগলো। এক সময় তো ও আর যোগাযোগই রাখেনি আমাদের সাথে, ইভেন শুধু আমি না, কারোর সাথেই। আমরা ওর স্কুল ফ্রেন্ড ছিলাম। ওই মেয়েটার জন্য আয়াস আয়াস হয়ে গেছে জেদি, রাগী এবং স্বল্পভাষী, গম্ভীর।
অথচ ওই মেয়েটি জানেও না আয়াসের করা মানা ওই মেয়েকে নাকি কিচ্ছু বলা যাবে না, সে নাকি খুব কষ্ট পাবে। কথাটা শেষে হেসে বলল ছেলেটি কথাটায় হেসে বলল ছেলেটি ওয়াইনের শেষে চুমুক দিয়ে ফের বলল, এই টপ সিক্রেট শুধু আঙ্কেল আন্টি ঋষাব ক্যাথালিন আমি তুমি আর ওই যে ওরা দুজন জানে। আঙুল দিয়ে দেখালো ছেলেটি। কথা শেষ করেই যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল, শুধু রেখে গেল প্রশ্নবিদ্ধ হিয়াকে। ওর খুব খারাপ লাগছে আয়াসের জন্য, বেচারা কতই না কষ্ট পেয়েছে। ও যেমন কষ্ট সহ্য করেছে আয়াস তার থেকেও দ্বিগুণ সহ্য করেছে। হিয়া মনে মনে আফসোস করলো মেয়েটার জন্য যে আয়াসকে পেয়েও হারালো, কিন্তু একটা অদ্ভুত বিষয়, ওর খুব খারাপ লাগছে আয়াস কাউকে ভালোবাসে শুনে, কিন্তু আচমকা এমন হওয়ার কারণও বুঝলো না। একে তো এতদিন আয়াসের সাথে যোগাযোগ করেনি, তার ওপর এখনো কথা বলেনি, আর এখন এই সংবাদ শুনে হিয়ার মন ভীষণ খারাপ হয়ে গেল।